দর্শক, সাবেক প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের বিশেষ সহকারী, যাকে আইসিটি মন্ত্রণালয়, ডাক টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছিল এবং দায়িত্বে থেকে তিনি নিজের জন্য যা কিছু করেছেন, পাশে প্রফেসর ইউনূসের জন্য দুহাত প্রসারিত করে বাংলাদেশের 14 গোষ্ঠী উদ্ধার করে দিয়েছেন। এবং সেই তিনি নির্বাচনের 3 দিন আগে দেশ ছেড়ে যে পালিয়েছেন, পালিয়ে যাওয়ার পরে অসভ্য অশ্রাব্য ভাষায় ফেসবুক স্ট্যাটাস যে দিয়েছিলেন যে আমার সঙ্গে পাঙ্গা লড়তে আইসেন না, আসলে প্যান্টের চেন খুলে যাবে, জাঙ্গিয়া পর্যন্ত খুলে যাবে, এরকম বাজে স্ট্যাটাস, বাজে ভাষাও ব্যবহার করেছিলেন। সেখান থেকেই আমরা বুঝতে পারছি যে কোন সভ্য মানুষদের প্রফেসর ইউনূস দেশের কাজে, দেশ পরিচালনার জন্য এনেছিলেন, যারা বেশিরভাগই বিদেশি নাগরিক। 550 কোটি টাকার দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে। গতকালকে তাকে নিয়ে দৈনিক কালের কণ্ঠ একটা বড় রিপোর্ট করেছে, সেখানে এই অভিযোগগুলো উঠেছে এবং প্রফেসর ইউনূসের বিভিন্ন প্রতিষ্ঠানকে সুযোগ সুবিধা পাইয়ে দেয়া, নগদে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করা, বিটিসিএলে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করা, এই কর্মকাণ্ডগুলো উঠে এসেছে তখন গত রাতে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা পোস্ট দিয়েছেন বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে। তিনি বলেছেন বাংলাদেশের মানুষ নাকি তাদের হৃদয় অনেক বেশি পাষাণ, বাংলাদেশের মানুষ নাকি পাষাণ হৃদয়ের, তিনি অনেক উদার হৃদয়ের। এই কারণেই তিনি উদার হস্তে নিজের জন্য এবং তার প্রভু প্রফেসর ইউনূসের জন্য অনেক কিছু করেছেন। বাংলাদেশের একটা বড় সেক্টরের 14 গোষ্ঠী উদ্ধার করে ছেড়েছেন। চলুন একটু জেনে দেখি তিনি ফেসবুকে কি লিখলেন, গণমাধ্যম তার সম্পর্কে কি বলছে, কালের কণ্ঠই বা কি অভিযোগ তাকে নিয়ে করছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম প্রধান উপদেষ্টা সাবেক, এখন তো সাবেক বলতে একটু অভ্যাস করা লাগবে কয়েকদিন, তা না হলে সাবেক শব্দটা আসবে না। তিনি সাবেক হয়ে গেছেন 17 তারিখে বিকেলেই, কিন্তু 18 তারিখেও আমরা তার ফেসবুকে অ্যাক্টিভিটিস দেখেছি। চিফ অ্যাডভাইজার গভ যে ভেরিফাইড ফেসবুক পেজ, সেখানে তার যে প্রেস উইং তাকে তখনও প্রধান উপদেষ্টা হিসেবে আখ্যা দিয়েছে ফেসবুক পোস্ট করে। সেই কারণে আমরা প্রশ্নও তুলেছিলাম যে সরকার কি এখন বাংলাদেশে দুটা, একটা তারেক রহমানের নেতৃত্বে আর একটা প্রফেসর ইউনূসের নেতৃত্বে? যদি সরকার দুটা না হয়, তাহলে চিফ অ্যাডভাইজার গভ এই পেজে এই নতুন সরকার শপথ নেওয়ার পরের দিন 24 ঘন্টা পরেও কিভাবে পোস্ট হয়, কিভাবে নানা ধরনের সিদ্ধান্ত, দিক নির্দেশনার কথা আসে। সে যাই হোক, আসি ফয়েজ আহমেদ তোয়েবের কথায়। ফয়েজ আহমেদ তোয়েবের বিরুদ্ধে অভিযোগ এবং দুদকে অনেক অভিযোগ তদন্ত হচ্ছে। তার সুবিধা নেওয়া অনেকের ব্যাপারে দুদকে তদন্ত হচ্ছে এবং তার যে সহকারী, সেই সহকারীর ব্যাপারেও অভিযোগ উঠেছে, দুর্নীতির অভিযোগ উঠেছে। যিনি কিনা এর আগের দায়িত্বে থাকা নাহিদ ইসলামের সহকারী ছিলেন, এরপরে ফয়েজ আহমেদ তোয়েবের সহকারী হন, তাকে সরিয়ে দেওয়ার ঘটনাও আমরা দেখেছি দুর্নীতির অভিযোগে। দুদকে 550 কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠছে। দুদক তদন্ত করছে, ইনফরমালি তদন্ত করছে, এরকম তথ্য দিয়েছে গতকালকে দৈনিক কালের কণ্ঠ। এছাড়া তারা বলছে গ্রামীণফোনকে বিশেষ সুবিধা দিয়েছেন এই ফয়েজ আহমেদ তোয়েব। আমরা দেখেছি শেষ মুহূর্তে গ্রামীণফোনকে তরঙ্গ বরাদ্দ দিয়েছে সরকার, কোনো ধরনের টেন্ডার ছাড়া। অন্য কোম্পানিগুলোকে, রবি, বাংলালিংক, তাদেরকে বঞ্চিত করে গ্রামীণফোনকে দেয়া হয়েছে। এবং গ্রামীণফোনকে কেন দেয়া হয়েছে আমরা সবাই জানি। গ্রামীণফোনের একটা বড় অংশের মালিকানা, প্রায় 40%-এর মালিকানা হচ্ছে গ্রামীণ টেলিকমের। আর গ্রামীণ টেলিকম কার সেটাও আমরা জানি। এই প্রধান উপদেষ্টা সাবেক বলতে হবে কয়েকবার আসলে, এই সাবেক প্রধান উপদেষ্টার সাবেক প্রেস সেক্রেটারি শফিকুল আলম, তিনি বলেছিলেন যে প্রফেসর ইউনূস আসলে এত সাধারণ মানুষ, তার কোনো সম্পদ নেই, তার কোনো জমি জমা নেই, কোনো প্রতিষ্ঠান নেই, একটি প্রতিষ্ঠানের তার কোনো মালিকানা নেই, এমনকি তার একটা গাড়িও নেই। এতটাই গরিব তিনি যে তিনি 666 কোটি টাকার কর মওকুফ করে নেন, যার হিসাব
হলফনামা মানে উপদেষ্টাদের হিসাবে সেখানে দেখা গেল যে তার সম্পদের পরিমাণ 15 কোটি টাকা মাত্র, যিনি 666 কোটি টাকার কর্মউকুব করে নেন। এই হচ্ছে আমাদের সিনারিও। সেই গ্রামীণ টেলিকম বললাম যে এটা কার এবং গ্রামীণ এই নামটা যেখানে আছে সেই প্রতিষ্ঠানগুলো কার এটা আমরা খুব ভালোভাবে জানি। এমনকি বাংলাদেশে না, শুধু ফ্রান্স সহ বিভিন্ন দেশে গ্রামীণের যে বিভিন্ন প্রজেক্ট, বিভিন্ন প্রতিষ্ঠান, সেগুলোও যে প্রফেসর ইউনূসের এবং প্রফেসর ইউনূসের মানে সরকারে থাকা স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান কিংবা তার ঘনিষ্ঠ আরেকজন মহিলা, আমি নামটা বলতে চাচ্ছি না, তারা যে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় মালিকানায় রয়েছে এবং মালিকানায় থাকা সত্ত্বেও সেগুলো তাদের মানে সম্পদের তালিকায় আমরা দেখিনি। এই ব্যাপারগুলো আমরা দেখতেই থাকবো। ফয়েজ আহমেদ তোয়েবের কথা বলছিলাম, তার বিরুদ্ধে আরেকটা অভিযোগ, নগদ যেটা ডিজিটাল মানে প্ল্যাটফর্ম, টাকার ব্যবসা, ব্যাংকিং, ডিজিটাল ব্যাংকিংয়ের সেই নগদের সমস্ত স্টাফ পরিবর্তন করে ফয়েজ আহমেদ তোয়েব তার সুযোগ সুবিধা মতো নিজের পছন্দের নিজের আত্মীয় স্বজনকে ঢোকানোর একটা বড় অভিযোগ রয়েছে এবং নগদ থেকে বেশ অনেক টাকা মেরে দেওয়ার অভিযোগও রয়েছে। ফাইবার অপটিক সহ নানা প্রকল্পে ব্যয় বাড়ানোর, ধরেন 150 কোটি টাকা কোনো প্রকল্পের মানে ব্যয় আছে, তিনি নিজের প্রভাব খাটিয়ে কোনো ধরনের কারণ না জানিয়ে সেটা 350 কোটি টাকা করে ফেলেছেন। বাকি টাকা কোথায় যাবে, কোথায় কার পকেটে যাবে, এটা তো খুব সহজেই অনুমান করা যায়। এরকম বহু অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে, অথচ তিনি নিজেকে নিষ্কলুষ, নিষ্কলঙ্ক, নিষ্পাপ এইভাবেই আখ্যা দিচ্ছেন একের পর এক সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে। আজকের পত্রিকা তাকে নিয়ে একটা নিউজ করেছে, সেখানে বলছে আপনারা বড় পাষাণ হৃদয় ফয়েজ আহমেদ তোয়েব। বাংলাদেশের মানুষ নাকি অনেক বেশি পাষাণ, তাকে নিয়ে অভিযোগ করছে, সমালোচনা করছে। এই কারণে তিনি কি বলছেন, সদ্যবিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তোয়েব তাকে নিয়ে হওয়া সমালোচনার বিষয়ে আক্ষেপ করেছেন। বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে, অর্থাৎ গত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে দেওয়া এক পোস্টে এই আক্ষেপ করেছেন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের একটি সংবাদের ফটোকার্ড যুক্ত করে ফয়েজ আহমেদ লিখেছেন, আপনারা যারা আমার তীব্র সমালোচনা করেন তখন আমার কাছে দুটা জিনিস অনুভূত হয়। এক, আমি বেশ কিছু সংস্কার পুশ করেছি, যথেষ্ট কাজ করেছি এবং নতুন অনেক কিছু করার চেষ্টা করেছি। যে লোক কাজ করে না এ জগতে তার কোনো সমালোচনা নাই। খুবই ভালো, আপনি খুবই গুড বয়। 2 নাম্বার, আপনারা বড় পাষাণ হৃদয়। এই যে 2 শীর্ষ দুর্বৃত্তের খোয়াড়ে থাকা মন্ত্রণালয়ে আমাকে বসাইছেন, একবারও কি ভাবেন যে তারা কি পরিমাণ সুবিধাভোগী, ব্যবসায়ী, লবিস্ট, তদবিরকারী, টেন্ডারবাজ, কনসালটেন্ট, কর্মকর্তা এবং পোষা সাংবাদিক এখানে রেখে গেছে? খুবই ভালো কথা। তারা দুর্বৃত্ত ছিল বলেই তো তাদেরকে আমরা তাড়িয়েছি। তাদেরকে তাড়িয়ে প্রফেসর ইউনূস আরেক দুর্বৃত্তকে যখন নিয়ে আসবেন এবং নিজের স্বার্থও উদ্ধার করবেন, তখন তো সমালোচনা হবেই ভাইয়া। ফয়েজ আহমেদ আরও লেখেন, আমাকে কি পরিমাণ ফায়ার ফাইটিং করতে হয়েছে একবারও কি গভীরভাবে ভেবেছেন? ভাবতে ভাবতে কান্না চলে আসে। আপনাদের সরকারের কথা ভাবতে ভাবতে অঝরে আমাদের কাঁদতে হয়, কারণ আপনারাই তো প্রচার করেছেন প্রফেসর ইউনূস চলে গেলে তারপরে আমরা টের পাবো কি হারালাম, আমরা যে কি হারিয়েছি এটা এখন আমরা টের পাচ্ছি। তারপরে তিনি লিখছেন, সব কিছুর জন্য আল্লাহ এবং তার পাশে দাঁড়ানো সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন তিনি। লিখছেন, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। এটা ছাড়া তো আর উপায় নেই, কারণ আপনি এখন ধরাছোঁয়ার বাইরে। আপনাকে চাইলেও কোনো মামলায় নেদারল্যান্ডস থেকে ফিরিয়ে এনে সেই মামলা কার্যকর করা সম্ভব হবে না, কারণ আপনার সেফ এক্সিট নির্বাচনের 3 দিন আগে প্রফেসর ইউনূস আপনাকে দিয়ে দিয়েছেন। কোনো ধরনের গভর্নমেন্ট অর্ডার ছাড়া আপনি বিমানবন্দর ক্রস করেছেন প্রফেসর ইউনূসের শক্তিশালী কাছের মানুষদের বদান্যতায়। তার নামে যে এত অভিযোগ এবং পুরো একটা সেক্টরকে, আইসিটি সেক্টরকে অস্থির করে ফেলেছিলেন। তিনি নিজের মানে সুনাম নিজে করেছেন। নিজের সুনাম নিজে করলে তো হবে না। গত 1.5 বছর, 1 বছরের বেশি সময়ে তিনি যে কাজ করেছেন, সেই কাজ কি করেছেন সেগুলো প্রতিনিয়ত খবরে এসেছে এবং এখন আরও বেশি করে আসবে। যেমন এতদিন
মুখে কুলুপাটা গণমাধ্যম এখন ওপেনলি বলতে শুরু করেছে ব্যাপারটা, যেমনটা গতকালকে কালের কণ্ঠ অনেকটা হাটে হাঁড়ি ভেঙে দিয়েছে। এরকম হাটে হাঁড়ি অনেকগুলো ভাঙা হবে। উপদেষ্টা প্রত্যেকেরই যারা যারা দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন, যারা ঠিকঠাকভাবে কাজ করেছেন তাদের তো আর কিছু হবে না, কিন্তু যারা অতিকথনে মত্ত ছিলেন, প্রেস উইং যারা সব সময় সাংবাদিক এবং গণমাধ্যমকে এক ধরনের তাদের দাসে পরিণত করার চেষ্টা করেছিলেন, যে তাদের কথা শুনতে হবে, তাদের কথায় উঠতে হবে, বসতে হবে, তাদের সমালোচনা করলে আনিস আলমগীরের মতো জেলে যেতে হবে, জেলে গিয়ে তারপরে দুদক লেলিয়ে দেওয়া হবে তার উপরে, এই ব্যাপারগুলো তো আমরা দেখেছি। সুতরাং এখন যে সাংবাদিকরা কিংবা যে গণমাধ্যম এতদিন তাদের কণ্ঠ রোধ করা ছিল, তাদের কণ্ঠ এখন খুলবে। উপদেষ্টাকে প্রশ্ন করার জন্য সাংবাদিকদের চাকরি চলে যাওয়ার পরে সেই সাংবাদিকরা চুপ থাকবে, এটা হতে পারে না। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।